জীবন বাজি রেখে যে সময় মুক্তিযুদ্ধ করেছিলেন, আমরা সেই চেতনার অনুভূতিটা একটু স্পর্শ নিতে চাই। কারণ আজকের দিনের তরুণ প্রজন্ম যে বিদেশি একটা সিন্ডিকেটের জন্য জীবন দিয়ে দিচ্ছে, বলছে শহীদ হয়ে গেছে, আসলে সেই সময়ের মুক্তিযুদ্ধ আর এখনকার যে বর্তমান তথাকথিত জুলাই, আসলে কতটা ডিফারেন্স আছে সেটা আমরা তুলে ধরতে পারবো। তো স্যারকে অনুরোধ জানাবো যেন আপনার সেই স্মৃতিচারণটা আমাদের কাছে উপস্থাপন করেন, যে সে সময় আপনাদের যে চেতনা ছিল, আপামর জনসাধারণ কি চেয়েছিল আসলে ৭১ মুক্তিযুদ্ধের সময়, বা আপনারা কি আশায়, কোন আকাঙ্ক্ষায় সেই সময় মুক্তিযুদ্ধ করেছিলেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে রাশেদ আছেন আমাদের সাথে, আমি তাকেও আমার অভিনন্দন জানাচ্ছি যে আমাকে আপনাদের এই চ্যানেলে নিয়ে আসার জন্য। আর বাংলাদেশের মানুষ যেখানে দেশে বিদেশে আছেন, আমাদের কথা শুনছেন, সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটা করছেন, প্রশ্নটা অনেক ব্যাপক। আমি শুধু আপনাকে জানিয়ে রাখি, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানোর জন্য, এবং আমি বলবো মুক্তিযুদ্ধের পক্ষে জীবন মৃত্যুকে সঙ্গে নিয়ে আমি মুক্তিযুদ্ধের সম্মান রক্ষা করার জন্য যে বিপদে আছি, যে ধরনের অপমানজনক ভাষা স্বাধীনতা বিরুদ্ধের মুখ থেকে আমি শুনছি আমার ব্যাপারে, এইটা বোধ হয় কোনো লোক এই দেশে আমার মতো বয়সে, আমার মতো অবস্থানে থেকে, এই যে যারা আমাকে, আজকেও আমি দেখলাম একটা ছেলে, বয়স বোধ বেশি না, 29 থেকে 30 হবে বয়স, মাথায় টুপু দেওয়া, পাঞ্জাবি পায়জামা পরা, কি বললো জাকির, মৌলানা জাকির বা মৌলভী জাকির, এইরকম। এই আমার নামটা তো বিকৃত করছে, এটা আমার মনে থাকবে, তুই তুকারি করে, মানে যে ধরনের, আমি যে লোকটা জীবনে কোনোদিন কোনো মানুষের সঙ্গে মিথ্যা কথা বলি না, মানুষের সঙ্গে ব্লাভ দেই না, আমি আমার জীবনের সমস্ত কিছু সুযোগ থাকা সত্ত্বেও সেই মুক্তিযুদ্ধ থেকে গত 60 বছরে আমি এখনো বলতে গেলে একজন সাধারণ মানুষের পর্যায়ে আসি, বাসা বাড়িতে থাকি, ভাড়া বাসায় থাকি। আমার মতো একজন রাজনৈতিক কর্মীর ব্যাপারে যে ধরনের ভাষা এই স্বাধীনতা বিরোধীরা মৌলবীর পোশাক পরে, মোল্লা মুন্সির পোশাক পরে যেভাবে আমাকে বকাবকি করলো, এইটা পৃথিবীতে কোনো মানুষ সহ্য করতে পারবে এটা আমি মনে করি না। যা হোক, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানোর জন্য যদি আমার জীবনও চলে যায়, এবং জীবন চলে যাওয়ার পরে ওরা বলছে আমার নাকি জানাজা পড়া হারাম, এতেও যদি আমার আল্লাহ রাজি থাকে, আমি মুক্তিযুদ্ধকে ছাড়ব না। আপনি যে কথাটা জিজ্ঞাসা করেছেন, আমি তো জন্মগ্রহণ করার পর থেকে আমার আইয়ুব খান যে এসেছিল 1958 সনের 27শে অক্টোবর, এটা আমার মনে আছে, কারণ আমার বাড়িতে তখনও একটা রেডিও ছিল, কারণ আমার বাবা ইউনিয়ন পরিষদে থাকার সুবাদে এবং তখনকার সময়ে আমার বাবা সোহরাওয়ার্দীর শিষ্য হিসাবে আওয়ামী লীগ করার কারণে 1958 সনে যেদিন মার্শাল ল দেয় আইয়ুব খান, এরপরে আমার বাবা অবশ্য পালায় থাকতো, সেদিনও আমি শুনেছিলাম আইয়ুব খান বলেছিল, রাইট অর রং, দিস ইজ মাই পাকিস্তান, এবং পাকিস্তান মে জঙ্গি হুকুমত কায়েম হয়ে যায়গা। এরপর থেকে কিন্তু আমি বাংলাদেশ, আজকের বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান 59, 60, 61, 62, 63, 64, এই 5টি বছর আমি থানা হেডকোয়ার্টারে ইটনায় থেকে লেখাপড়া করেছি, এবং সচেতনভাবে আমি সবটা দেখেছি, এটা বললে হবে না, কারণ ইটনা তখন একটা অজব পাড়া গ্রামের মতো, যদিও থানা হেডকোয়ার্টার ছিল, কিন্তু আমার কিছু চক্ষুষ্মান স্যার ছিলেন, শিক্ষক ছিলেন, যারা বাংলাদেশ, পূর্ব পাকিস্তানের রাজনীতি সম্পর্কে অনেক বেশি সচেতন ছিলেন। এবং আমি যার হাত ধরে রাজনীতি শিখেছি, গণেশ চন্দ্র রায়, প্রথম যার কাছ থেকে এবিসিডি রাজনীতির সবক নিয়েছি, উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের, স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন। কোনোদিন মানুষকে বলেন নাই যে উনি স্বদেশী আন্দোলনের নেতা হিসেবে সূর্য সেনের সাথেও ছিলেন। এবং উনার সুবাদে আমার সঙ্গে 2-1 জন কালাপানি নিবাসী, মানে আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসিত যে বিপ্লবীরা ছিল, তাদের সঙ্গে আমার দেখা হয়েছে। সেই যে আমার কাছে মনে হয়েছে, আমি ইটনা হাই স্কুলে গান গাইতাম, পাকসার জমিন সাদবাদ, কিশোয়ারে হাসিন সাদবাদ, তো নিশানে আজমে আলী শান আর দে পাকিস্তান। এটার অর্থ কি?
এটার কি কারণে এই গানটা আমার মনে কোনো দাগ কাটে নাই, আমি কিন্তু কোনো সময় কিন্তু প্রত্যেকদিন এই গানটা গাইতে হতো। সেই গানটা পাকিস্তানের জাতীয় সঙ্গীত ছিল। কিন্তু পরবর্তী সময়ে আমি যখন এসএসসি পাস করে আমি 9-এ পড়ির সময় ৬২ শিক্ষা আন্দোলন হয়েছে, আমি মনিটর ছিলাম স্কুলের ফার্স্ট বয় হিসেবে। আমি আমার স্কুল জীবনে কোনোদিন কোনো কারণেই আমি লেখাপড়ায় খারাপ ছিলাম না, অনেকে বলে যে সব ক্লাসেই নাকি আমি ফার্স্ট হইতাম। আমি মনিটর ছিলাম 9-এ এবং সেইখান থেকে ৬২ থেকে ৬৪ সনে পাস করে কলেজে এসেছি। কলেজে এসে প্রথম যে শিক্ষা আন্দোলনটা হলো, যে শিক্ষা আন্দোলনের স্লোগান দিলাম আইয়ুব মোনায়েম ভাই ভাই এক রশিতে ফাঁসি চাই। সেই যে আইয়ুব মোনায়েম ভাই ভাই এক রশিতে ফাঁসি চাই, যে আন্দোলনের নেতা ছিল শাহ মোয়াজ্জেম হোসেন ছাত্র নেতা, শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, কাজী জাফর আহমদরা। আমি খুব ক্লিয়ারলি কথাটা, মতিয়া চৌধুরীরা, যে এনায়েতুর রহমানরা, ডাকসুর জিএস, যে আন্দোলনের নেতা ছিল, আমরা তখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে সে আন্দোলন করেছে। যে আন্দোলন ধীরে ধীরে এগুলো আইয়ুব খান অনেক বেশি কঠিন শাসন শুরু করত এবং একজন লোক সেখানে ইতিহাস তার নিজের প্রয়োজনে, বাঙালি জাতির ইতিহাস তার নিজের প্রয়োজনে একজন লোককে সৃষ্টি করলো এবং পরে তিনি নিজেই হলেন ইতিহাস, তার নাম শেখ মুজিবুর রহমান।